আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। এসএসসি ফিজিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে গতি, এবং এই অধ্যায়টার এর আগে আমি যতগুলো টিউটোরিয়াল আপলোড করেছি তার মধ্যে ছিল গতি অধ্যায়টাতে কতটুকু বিষয় ব্যাখ্যা করা হয়েছে সেইটার ব্যাখ্যা, তারপরে কিছু অধ্যায়ের এই অধ্যায়ের কিছু যে গাণিতিক সমাধান বা গতি থেকে আসলে কত ধরনের ম্যাথস আসে এটার আসলে টেস্ট পেপারটা খুললে বা কোনো এক বছরের টেস্ট পেপারটাকে একটু স্টাডি করলে দেখা যায় যে কত ভ্যারিয়েশন থাকতে পারে। সব ভ্যারিয়েশন থেকে সামারাইজ করে কিছু গাণিতিক সমাধান নিয়ে আলাপ করেছিলাম একটা টিউটোরিয়ালে, সেটা ছিল সেকেন্ড টিউটোরিয়াল। থার্ড টিউটোরিয়ালটাতে আমি মাত্রা সমীকরণ নিয়ে ব্যাখ্যা করেছিলাম, এবং মাত্রা সমীকরণ নিয়ে কিভাবে গতির সমীকরণগুলোকে প্রতিপাদন করা যায় সেই জিনিসটাকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই টিউটোরিয়ালটাতে আমি চেষ্টা করব গ্রাফ নিয়ে কথা বলার বা লেখচিত্র নিয়ে কথা বলার। আমি যদিও টাইটেলটা বলেছি গ্রাফ ইন ফিজিক্স, শব্দ দুইটার গ্রাফ ইন ফিজিক্স একটা বিশাল বড় শব্দ, এটাকে আসলে একটা টিউটোরিয়ালে দিয়ে আসলে বোঝানো সম্ভব না। তারপরে আমি খুবই প্রাইমারি লেভেলে আলাপ করতে চাই এই অধ্যায়টাতে। শব্দটা হচ্ছে গ্রাফ। আমি 100% শিওর তোমরা ক্লাস 9-10 এ যারা আছো বা এসএসসি লেভেলে যারা আছো, এরা অবভিয়াসলি এই গ্রাফ শব্দটা সম্পর্কে জানো। লেখচিত্র কি জিনিস সেটা জানো, লেখচিত্র বা গ্রাফ পেপারটাও দেখেছো। বিষয়টা হচ্ছে এই গ্রাফের যে কনসেপ্ট, এটার যে বেসিক, এইটা কতটুকু ভালো জানো সেটা হচ্ছে একটা বিষয়। সেইটাকে ভালো জানলে বা গ্রাফ দিয়ে বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে একটা জিনিসকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেইটাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাতে নিয়ে আসাটা হচ্ছে একটা ফ্যাক্টর। সো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যে কোনো দুইটা ভ্যারিয়েবলের মধ্যেই দেওয়া যায়। ভ্যারিয়েবল বলতে কেমন করে বোঝায়, আমি যদিও ফিজিক্সে আমি এটা ব্যাখ্যা করব, যেমন শর্টলি একটা জিনিস বলি। অর্থনীতিতে বা ইকোনমিক্সে একটা বিষয় হচ্ছে যে যদি একটা কোনো পণ্যের বা কোনো দ্রব্যের যে বাজার মূল্য আছে, সেই বাজার মূল্য যদি স্বাভাবিকের চেয়ে কমে যায়, তাহলে যেমন ভোক্তার উৎপাদন গ্রহিতা বা ভোক্তার যে ক্রয় ক্ষমতা বা কেনার যে পরিমাণ সেটা যেমন বাড়ে, আর যদি উৎপাদনের সাথে ওই যে জিনিসটার যে দাম সেটা যদি বেড়ে যায়, তাহলে উপাদানটা কমে, ভোক্তার যে কেনার হার সেটা কমতে থাকে। এই যে বাড়া এবং কমা, এটা হচ্ছে পরস্পরের সাথে সমানুপাতিক। এবং এই সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বিষয়টা আমরা কখন বুঝি? যখন একটা জিনিস বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস বাড়ে, তাহলে এই সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। আর আমি যে উদাহরণটা একটু আগে দিলাম যে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, ক্রেতার ক্রয়ের হার যেমন কমে, এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। লেখচিত্র বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে এই রকম দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটির বা ডিফারেন্ট মেজারমেন্টের, কোয়ান্টিফায়াবল মেজারমেন্টের একটা রিলেশন বোঝা যায়। সেই রিলেশনটা কিরকম? আমরা খুব সহজে এই জিনিসটা জানি যে গ্রাফে আমরা প্রথমে যে দাগটা দেই এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ঠিক আমরা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন এই যে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এর বিষয়ে আমরা যে অংশটুকু জানি, যে আমি যদি বলি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার ও, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ধরো যে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম, তুমি যে কোনো ভাবে ধরতে পারো। আমি যদি এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস এর দিকে চিন্তা করি, তাহলে আমরা ধরি হচ্ছে এই অংশটুকু বা এই পাশটুকু হচ্ছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ মান, আর উপরের অংশটুকু হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ মান। এই অংশটুকু হচ্ছে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ মান, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ মান। এখন অ্যাক্সিস মানে কি? অ্যাক্সিস মানে হচ্ছে একটা অক্ষ। এই অক্ষটা এই অক্ষকে পারপেন্ডিকুলার বা লম্বালম্বি ভাবে অতিক্রম করেছে, এটা তোমরা ম্যাথেও করেছো। সো এই যে বেসিকটা, সেটা ফিজিক্সে কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা ফিজিক্সের জিনিসটাকে আমরা কিভাবে শিখব, সেটা হচ্ছে এই টিউটোরিয়ালটার আমার টার্গেট। আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আমরা ইউজুয়ালি কি দিয়ে ব্যাখ্যা করতে চাই? এক্স অ্যাক্সিসে আমরা এমন একটা ভ্যারিয়েবলকে রাখি যে ভ্যারিয়েবলটার উপরে এই ওয়াই অ্যাক্সিসটা ডিপেন্ড করে। যেমন আমি একটু আগে
কোন একটা পণ্যের দামের সাথে ক্রেতার ক্রয়ের হারকে বলেছি। কোন একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, তাহলে ফার্স্ট এটা মনে রাখতে হবে ওই দ্রব্যটার বা পণ্যটার দাম যদি বেড়ে যায় তাহলে ক্রেতার ক্রয়ের হার কমবে। এখন দাম বেড়ে গেলে ক্রয়ের হার কমবে, সুতরাং দামটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দ্যাট মিন্স এইটা স্বাধীন। আর ক্রয়ের সাথে মানে দাম বাড়ার সাথে যেহেতু ক্রয়টা সম্পর্কিত, সুতরাং ক্রয় ক্ষমতা বা ক্রয়ের হারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা নির্ভরশীল একটা ভ্যালু। তার মানে আমরা এইখানে যেটাকে রাখি সেটা হচ্ছে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। এটা একটু মাথায় রাখতে হবে। আর এইখানে আমরা যেটা রাখি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আসলে এই জিনিসটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেকগুলো জিনিস বলতে হবে, আমি চেষ্টা করছি এটাকে একটু সহজ করে দেওয়ার। ফিজিক্সে আমরা যখন ডিস্টেন্স টাইম গ্রাফ করব, ভেলোসিটি টাইম গ্রাফ করব, সেই গ্রাফ থেকে কিভাবে স্লপ বের করতে হয়, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু অফ দিস চ্যাপ্টার, অফ দিস টিউটোরিয়াল অ্যাকচুয়ালি। তাহলে আমাদেরকে এইটা মনে রাখতে হবে। হোয়াট অ্যাবাউট স্লপ? এটা হচ্ছে ঢাল বা গ্রেডিয়েন্ট বা নতি। সো ঢাল জিনিসটা কি বা স্লপ দিয়ে আমরা কি বোঝার চেষ্টা করি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এন্ড হোয়াট ইজ দ্য আউটকাম? দ্যাট মিনস আমরা এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে রাখি, রাখার পরে এইখানে যে কোনো ধরনের দাগ হতে পারে। ইট ক্যান বি লাইক দ্যাট, এটা এরকম ভাবে যাইতে পারে। ইট ক্যান বি লাইক দ্যাট, এটা এরকম ভাবেও যেতে পারে। অর ইট ক্যান বি লাইক দ্যাট, এটা এরকম ভাবে আসতে পারে। অনেক ভাবে আসতে পারে। আবার এটা এমনও হতে পারে, এইরকম ভাবেও হতে পারে। তো এই দাগগুলা দিয়ে বা এই ধরনের প্রেজেন্টেশন দিয়ে আমরা কি বুঝবো, সেইটা হচ্ছে প্রশ্ন। স্লপের বিষয়টা পরে আসতেছি। এবার আমি যদি একটু এই অংশটাকে একটু এই পাশে নিয়ে আসি এবং হাফ করে ব্যাখ্যা করি। থিংক অ্যাবাউট ইট, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো দাগটা মনে পাকা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এক্স, দিস ইজ এক্স এন্ড দিস ইজ ওয়াই। ওয়েল এনাফ। আমরা যদি এখন বলি যে দিস ইজ 0 অর ও, নিচে আমরা রাখলাম হচ্ছে টাইম এবং উপরে আমরা রাখলাম হচ্ছে ডি, which is for distance. ডিসটেন্স মানে কি? দূরত্ব। এখন দূরত্বর বিষয়টা কি সেটা কিন্তু তোমরা গতি অধ্যায়ের বেসিকটা করার সময় বুঝতে পেরেছো। দূরত্ব মানে হচ্ছে অবস্থানের পরিবর্তন। এখন টি হচ্ছে এদিকে আর ডি হচ্ছে এদিকে। এখন টি এর এককটা সেকেন্ডে হতে পারে, টি এর এককটা মিনিটে হতে পারে, টি এর একক ঘন্টায় হতে পারে, বছরে হতে পারে, মাসে হতে পারে, হোয়াটএভার। তুমি যেভাবে প্রেজেন্ট করতে চাও সেই প্রেজেন্টেশনের গ্যাপটাকে বুঝতে হবে। যেমন আমি যদি বলি এই টিটাকে আমি মিনিটে প্রকাশ করব, হ্যাঁ, এখন আমি ধরলাম এটা হচ্ছে 0 মিনিট। এখন কোন একটা চলমান বস্তু, সেটা রকেট হতে পারে, সেটা উড়োজাহাজ হতে পারে, সেটা নৌকা হতে পারে, স্টিমার, লঞ্চ, এনিথিং মুভ করে যেরকম বস্তু, মুভেবল কোন অবজেক্টের আমি দূরত্বটাকে বোঝানোর চেষ্টা করছি। সুতরাং আমি যদি বলি যে এইরকম একটা গতিশীল কোন বস্তুর আমি 15 মিনিটের একটা গতির বিষয়টাকে চিন্তা করব, 15 মিনিট। এখন আমি যদি বলি এটা হচ্ছে 0 এবং আমি এতটুকুর মধ্যে 15 মিনিটকে চিন্তা করতে চাই, তাহলে আমার এখানে 15টা দাগ দিতে হবে। কিন্তু আমি যদি বলি আমি এখানে 5 মিনিটের হিসাব করতে চাই, 5 মিনিটস, তাহলে আমি এখানে 5টা দাগ দিব, কারণ আমি এখানে মিনিট এককে এটাকে এক্সপ্রেশনটা দিচ্ছি। আমি যদি এখন 1 ঘন্টার হিসাব করতে চাই, তো এখন 1 ঘন্টা হিসাব করলে ধরো আমি 1 ঘন্টার কোন একটা মুভেবল অবজেক্টের আমি এক্সপ্রেশনটা বা ডেটাটাকে প্রেজেন্ট করতে চাই, তো এখন আমার এখানে কি 60টা দাগ দেওয়া ফিজিবল হবে? যেহেতু 60 মিনিটে 1 আওয়ার। বা আমি যদি এমন করি যে 5টা দাগ দিতে চাই,
আমি 5টা দাগেই বলবো। এটা হচ্ছে 0 1 2 3 4 5। তো এই 5টা দাগের মধ্যে আমি বললাম এটা হচ্ছে 1 2 3 4 5 আর এটা হচ্ছে A B C D E। এখন তুমি যদি বলো এই 5টা দাগের ডিসটেন্সের মধ্যে আমি 1 ঘন্টাকে এক্সপ্লেইন করব, দ্যাট ইজ অলসো পসিবল। তাহলে এইটা হবে 12 মিনিট, এইটা হবে 24 মিনিট। কেন 12 মিনিট? কারণ 36 48 60, তার মানে প্রতি ডিসটেন্স এখানে হচ্ছে 12 মিনিট করে, 12 মিনিট করে। তাহলে ইটস অল অ্যাবাউট 60 মিনিটস, দ্যাট মিন্স 1 আওয়ারের হিসাব। আবার তুমি যদি বলো যে হ্যাঁ এখানে আমাকে প্রতি মিনিটের হিসাব দিতে হবে, তাহলে এখানে 60টা দাগ দিতে হবে। আবার আমি যদি এখানে 5 মিনিটের হিসাব বলতাম, তাহলে এইখানে এই ডেটাগুলা থাকতো না। তার মানে কি, আমি যদি এখন এখানে 5 মিনিটের হিসাব দিতাম, তাহলে এইটা হইতো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, it's all about minute. So the distance, single distance is representing the time of 1 minute. So it's up to you that how much you can express in this gap. সুতরাং গ্যাপগুলা কিন্তু সিমিলার হইতে হবে, একদম সেম টু সেম হইতে হবে। এখন আমি যদি বলি এই 5 মিনিটে সে 20 কিলোমিটার পথ অতিক্রম করেছে, হতে পারে 5 মিনিটে সে 20 মিটার পথ গেছে, 5 মিনিটে সে 20 মাইল পথ গেছে, হোয়াটএভার হতে পারে। 5 মিনিটে সে 20 সেন্টিমিটার গেছে। Now if you want to express this 20 centimeter in this y axis, তাহলে সেই প্রতি মিনিটে সে যে 20 সেন্টিমিটার করে, মানে প্রতি মিনিটের কত গেছে সেই হিসাব যদি করতে চাই, তাহলে আমাকে স্লপ বের করতে হবে বা ঢাল বের করতে হবে। কারণ আমি যদি বলি সে এই 5 মিনিটে 20 সেন্টিমিটার গেছে, এখন এই 20 সেন্টিমিটার যাওয়ার ক্ষেত্রে প্রতিবারে তার 5 সেন্টিমিটার করে বেড়েছে। যদি হিসাবটা এরকম হয় বা প্রতি গ্যাপে 4 সেন্টিমিটার করে যদি বাড়ে, তাহলে কি রকম হবে? এইটা হবে, আমি যদি এখানে 5টা গ্যাপ ধরি 1 2 3 4 5, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। বিকজ আমি এখানে কি প্রকাশ করছি? আমি এখানে দূরত্বটাকে দেখাচ্ছি কিসে? সেন্টিমিটারে, সেন্টিমিটারে। এখন আমি যদি বলি যে এই বস্তুটা প্রথম মিনিটে 4 সেন্টিমিটার পথ অতিক্রম করেছে, তখন প্রথম মিনিট থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত আমি একটা লম্ব টানলে এখানে একটা বিন্দু পাবো। ও যদি পরের মিনিটে আরো 4 সেন্টিমিটার অতিক্রম করে, তাহলে আমরা এখানে একটা বিন্দু পাবো, কারণ আমরা এখানে দুই দিক থেকে পারপেন্ডিকুলার ড্র করলে যে জাংশনটা পাবো এটা হচ্ছে আমার মিটিং পয়েন্ট। এবং আবার যদি বলি যে পরের মিনিটে সে আরো 4 মিটার পথ অতিক্রম করেছে, তাহলে আমরা এখানে একটা দাগ পাবো। এখন যদি আমি এটাকে এইভাবে ড্র করি, তাহলে এই ধরনের গ্রাফ, এই ধরনের স্ট্রেট লাইন ইন্ডিকেট করে যে এই ভ্যারিয়েবলের এগেইনস্টে এই ভ্যারিয়েবলটা সমানভাবে বেড়েছে। তখন আমাদের চিন্তা করতে হবে, যেহেতু এটা সময়ের এগেইনস্টে দূরত্ব, সুতরাং দূরত্ব বাই সময় হচ্ছে বেগ। অর্থাৎ আমরা জানি যে বেগ ইকুয়ালস টু s বাই t, কারণ আমরা জানি s মানে হচ্ছে দূরত্ব বাই সময়। এখন দূরত্বের এককটা কি? এইখানে আছে সেন্টিমিটার, সুতরাং আমার এখানে লিখতেই হবে সেন্টিমিটার। এখানে আছে মিনিট, সো ইট উড বি মিনিট। তখন আমরা সবাই জানি দূরত্বের এসআই একক হচ্ছে, বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার
পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার গেছে সেই হিসাব। কিন্তু আমার এখানে ডেটা হচ্ছে সেন্টিমিটার পার মিনিট। এখন সেন্টিমিটার পার মিনিটকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, এবং সেই মিটার পার সেকেন্ডের এক্সপ্রেশন করাটাও খুবই সহজ। সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। সুতরাং এইখানে x সেন্টিমিটার বাই y মিনিট যাই হোক, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে x কে ভাগ করতে হবে 100 দিয়ে, আর y কে গুণ করতে হবে 60 দিয়ে। তাহলেই আমার এখানে যে এককটা হবে সেটা হবে মিটার পার সেকেন্ড। সহজ, খুবই সহজ, যদিও আমি জটিল করে কিছু বলার চেষ্টা করছি না। এখন আমরা কিভাবে স্লপ বের করব সেটা চিন্তা করতে হবে। যদি দূরত্ব বাই সময়ের লেখক, এটা একটু হিসাব করি, তাহলে আমার এই মুহূর্তের টাইটেলটা হবে দূরত্ব সময় লেখো। লেখো মানে হচ্ছে লেখচিত্র বা গ্রাফ। এখন আমি এখানে দুই ধরনের বিষয় পেতে পারি। একটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে, নাম্বার 1, একটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অসম বেগের ক্ষেত্রে। এখন দুইটা গ্রাফকে চিন্তা করি আমরা, এটাকে একটু মুছে দেই। দুইটা গ্রাফকে চিন্তা করব। কিভাবে দুইটা গ্রাফ? ওকে, যদি আমি চিন্তা করি যে এই গ্রাফটার এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে সিম্পলি এটা হচ্ছে t, এটা হচ্ছে d। সিমিলার ওয়েতে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। সো এটা হচ্ছে t আর এটা হচ্ছে d। ওয়েল এনাফ। ওকে, d t, টিটা অলওয়েজ নিচে থাকবে, বিকজ আমরা দূরত্ব বনাম সময়ের লেখটা চিন্তা করছি। এখন আমি যদি তোমাদেরকে বলি যে একটু আগে আমি যে ব্যাখ্যাটা দিয়েছি, এখানে যদি এইরকম একটা রেখচিত্রটা দেখা যায়, তাহলে এটা কি ইন্ডিকেট করবে? একটা স্ট্রেট লাইন। এটা স্ট্রেট লাইনটা ইন্ডিকেট করবে যে এটা সময়ের সাথে দূরত্বটা সমানভাবে বেড়েছে। কিন্তু এই লাইনটা যদি এইরকম হয়, তাহলে এটা কি ইন্ডিকেট করবে? বা এখানে যদি এটা x এটা y হয়, এবং এইটা যদি t হয়, এবং এইটা যদি d হয়, এবং একটা লাইন যদি এইরকম ভাবে আসে, তাহলে এটা কি ইন্ডিকেট করবে? এই তিনটা জিনিসের তিন ধরনের মিনিং আছে। এইটার মিনিংটা হচ্ছে যে প্রতি সময়ের ব্যবধানে এটার দূরত্বটা বাড়ছে। অর্থাৎ আমি যদি যে কোনো একটা বিন্দুকে চিন্তা করি, হ্যাঁ, যে কোনো একটা বিন্দু আমি ধরলাম এটা হচ্ছে P, থিংক অ্যাবাউট ইট, এটা P। এখন আমি এই বিন্দুটাতে দূরত্ব বাই সময়কে ভাগ করলে, মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমি বেগ পাবো। আমি যদি এই বিন্দুতে স্পেসিফিক এই বিন্দুটাতে ভেলোসিটিটাকে হিসাব করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটার স্লপ বা ঢাল হিসাব করতে হবে। তাহলে ঢালটা হিসাব করতে গেলে কি করতে হবে? এই বিন্দু থেকে x অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানতে হবে, এবং ঠিক একইভাবে y অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানতে হবে। এখন লম্ব টানলে, লম্বটা যদি আমি টানি, তাহলে আমি যদি বলি এইটা হচ্ছে O, এইটা হচ্ছে M, এটা হচ্ছে N। এখন P বিন্দুতে P থেকে M পর্যন্ত এই যে দূরত্বটা, এটা আসলে কি? এটা হচ্ছে এই বিন্দুতে এসে সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, এবং N থেকে শুরু করে P পর্যন্ত এটা হচ্ছে টাইম ডিসটেন্স, কারণ আমার নিচে হচ্ছে টাইম। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে সময়ের ব্যবধান, এখান থেকে এতটুকু হচ্ছে দূরত্বের ব্যবধান। সুতরাং আমি যদি P বিন্দুতে ঢাল
বের করতে চাই, তাহলে ঢাল কার, এই ওপি বিন্দুটার যে ঢাল, এই ওপি এর ঢাল হবে এই যে দূরত্ব, এই দূরত্বটা কত, এই যে এটা ওএন, দূরত্বটা ওএন না, এখানে হচ্ছে পিএম, ওএনটাই হচ্ছে পিএম, তাহলে দূরত্বটা হচ্ছে পিএম ডিভাইডেড বাই সময়টা কি, সময়টা হচ্ছে এতটুকু, দ্যাট ইজ ওএম। এই দূরত্ব বাই সময়, এই মানটা যতটুকু হবে আর এই সময়ের ব্যবধানটা যতটুকু হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমি ওপি এর ঢালটা পাই যাব। সেটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে, যে এটা, কারণ এটা সুষম বেগ ছিল, এটা সুষম বেগ ছিল। এখন আমি যদি এই বিন্দুটার ঢাল বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই বিন্দুর ঢাল বের করতে গেলে সিমিলার ওয়েতে এই বিন্দু থেকে আমরা নিচে একটা কি করব, লম্ব আঁকাবো এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে একটা লম্ব আঁকাবো। তাহলে এই ক্ষেত্রে এইটা যদি কিউ বিন্দু হয়, তাহলে এইটা যদি, এটা ধরো যে এটা এক্স, এটা হচ্ছে, এটা এক্স ধরলে হবে না, ধরো কি যেহেতু এটা এক্স অ্যাক্সিস আছে আগে, ধরো আমরা এটা হচ্ছে ডি আর এটাকে ই ধরি, তাহলে ও কিউ এর যে ঢাল, ও কিউ এর যে ঢাল সেটা হবে কিউ ডি ডিভাইডেড বাই ওডি। এখন ঢাল বের করার সূত্রটা কি? এখন ঢাল বের করার সূত্রটা হচ্ছে, এটা মনে রাখতে হবে তোমাদের, ঢাল বের করার সূত্র হচ্ছে, একটু খেয়াল করে দেখো, এটাকে জন্য আরেকটা চিত্র আঁকাইতে হবে। আচ্ছা, আরেকটু আঁকাই দিই। যদি ঢাল বের করার জিনিসটা মনে রাখতে হয়, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমি চিন্তা করলাম এটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে একটা গ্রাফ। এখন এই বিন্দু আর এই বিন্দু, ধরো দুইটা বিন্দু আছে এখানে, এখন এই দুইটা বিন্দুর ক্ষেত্রে এইটা হচ্ছে আমার দূরত্ব এবং এইটা হচ্ছে সময়। এখন একটু চিন্তা করে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটার ক্ষেত্রে আমরা যদি দুইটা লম্ব চিন্তা করি, তাহলে আমরা দুইটা বিন্দু পাচ্ছি কিরকম? এই ক্ষেত্রে এটা হচ্ছে টি, সুতরাং এটা হচ্ছে টি1, এটা হচ্ছে টি2। টি2 এর মানটা ডেফিনেটলি টি1 এর চেয়ে বেশি হবে, কারণ এদিকে হচ্ছে টি এর মান, এবং এটা যদি হয় s2, এটা যদি হয় s1, কারণ দূরত্ব। এখন এই দূরত্বের চেয়ে এই দূরত্ব এখান থেকে এখানে যতটুকু, এখান থেকে এখানে নিশ্চয়ই তার চেয়ে বেশি, এখান থেকে এখানে যতটুকু তার চেয়ে এখান থেকে এখানে অবশ্যই বেশি। সুতরাং আমি যদি এতটুকু জায়গার ঢাল বের করতে চাই এই অংশটুকুর, তাহলে এই সূত্রটা হচ্ছে, অলওয়েজ মনে রাখতে হবে, s2 minus s1, that means এতটুকুর পরিবর্তন divided by t2 minus t1, which is del s divided by del t. এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে what is the meaning and what is the actually concept of delta? In physics, this delta means the difference of any quantifiable measurement. যেহেতু এটা দূরত্বের পরিবর্তন, সেক্ষেত্রে এখানে ডেল্টা বসিয়েছি, এখানে যেহেতু সময়ের পরিবর্তন, এখানেও ডেল্টা বসিয়েছি। একটু দেখো, পুরো জায়গাটার মধ্যে কোনো জটিলতা আছে কিনা, মানে আমি ঢাল বের করার চেষ্টা করছি, ঢাল হচ্ছে দূরত্ব বাই সময়। এখন যতটুকু দূরত্ব হবে, এইখান থেকে এতটুকু হচ্ছে দূরত্বের পরিবর্তন, ঠিক এখান থেকে এতটুকু হচ্ছে সময়ের পরিবর্তন। এই সময়ের পরিবর্তনের কারণেই কিন্তু এই দূরত্বটা পরিবর্তিত হয়েছে। আমরা অলওয়েজ টি কে এক্স অ্যাক্সিসে রেখেছি, কারণ এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য, which is time, because by the change of time the distance is changing. So this is t1 t2, and the difference of time always would be the higher value minus lower value. So as s2 is higher, s1 is lower than s2, so it would be s2 minus s1 by t2 minus t1. তাহলে এটা হচ্ছে আমার নতি বা ঢাল, pm দূরত্ব বাই সময়,
দূরত্ব বাই সময়। তার মানে ই কিউ আর ওডি একই জিনিস, দূরত্বটা একই। কিউডি আর ইও একই জিনিস। এটা তো গেল মানে সমবেগের ক্ষেত্রে। যদি এইরকম হয়, তো এইরকম একটা জায়গায় আমরা যদি বের করতে চাই, ধরো যে এই বিন্দুতে আমি ঢাল বের করব। এখন এই বিন্দুতে ঢাল বের করতে গেলে কি করতে হবে? এখন এটা তো আর সমবেগ না, তো সমবেগ যদি না হয়, আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, মানে লম্ব আঁকি, এখানে যদি একটা লম্ব আঁকি, তাহলে এই ডিসটেন্সটা কি আমাকে এই পুরাটা ঢাল দিবে? মোটেই দিবে না। কেন? কারণ এটা হচ্ছে একটা অসম রেখা। অসম মানে হচ্ছে প্রতি সেকেন্ডের সময়ের ব্যবধানে বা প্রতি একক সময়ের ব্যবধানে এর অবস্থার বা দূরত্বের পরিবর্তনটা সমান ছিল না। সো দ্যাট ইজ ওয়াই এই লাইনটাও সমান না। ইটস নট লাইক দ্যাট। সো এইখানে হিসাবটা করতে হবে একটু আলাদা করে। তো একটু আলাদা করে কেমন হিসাব করতে হবে? এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে। এইখানে আমাকে একটা স্পর্শক আঁকাইতে হবে, যা এই বিন্দুটাকে স্পর্শ করে হয়েছে, এবং এখানে একটা ত্রিভুজ আঁকাইতে হবে, এবং এই ত্রিভুজটা এত ক্ষুদ্র ত্রিভুজ হবে, যদি ধরি এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই একটা বিন্দুতে, অসম বিন্দুতে ঢাল হচ্ছে, আমি যদি ঢালটা বের করতে চাই, তাহলে এটা হবে এই ক্ষেত্রে এবি বাই বিসি। এখানে যেমন ছিল ওএম, পিএম বাই ওএম, এখানে হচ্ছে এবি বাই বিসি। বাট ইন ফ্যাক্ট প্র্যাকটিক্যালি এই বিন্দুটার হিসাব যদি করি, তাহলে এই ত্রিভুজের মান এত নগণ্য হবে বা এত ক্ষুদ্র হবে যে এইটাকে আসলে সঠিকভাবে বের করাটা পসিবল না। তখন কি করতে হবে? এই ত্রিভুজটার একটা এক্সটেন্ডেড ভার্সন আঁকাইতে হবে। কি রকম? এই ত্রিভুজটার একটা এক্সটেন্ডেড ভার্সন এরকম আঁকাইতে হবে। তাহলে আমরা এইখানে একটা লম্ব আঁকাতে পারবো, এবং এইখানে আমরা একটা বিন্দু পাবো। এখন আমি যদি বলি যে ত্রিভুজ এবিসি এর বদলে এখন ত্রিভুজ হয়েছে ডিইএফ। এটা প্রথমে ছিল এবিসি, হ্যাঁ, প্রথমে ছিল এবিসি। তাহলে ইফ it was a b c, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, কিন্তু এই ছোট্ট ত্রিভুজে এই মেজারমেন্ট করাটা টাফ। সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ঢাল বের করতে হবে। এই যে এবি, এই ডিসটেন্সটা এখন হবে ডিই, এখন বিসি এটা হবে ইএফ। যদিও এটাকে জাস্ট এক্সটেন্ডেড করা হয়েছে, সো দ্য প্রপোর্শন বিটুইন এবি এন্ড বিসি উড বি সেম divided by DE by EF. So it would be DE by EF. অসম বেগের ক্ষেত্রে এইভাবে ঢাল বের করতে হবে। এখন আমি যে প্রথমে এই ধরনের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কি মিন করে? এরকম স্ট্রেট লাইন মিন করে যে এই ভ্যারিয়েবলের এগেইনস্টে এই ভ্যারিয়েবলটা সমানভাবে বাড়ছে। এই রকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মিন করে যেটা এক এক সময় এক এক রকম হয়েছে, প্রথমে বেড়েছিল এবং এরপরে আরো বেড়ে গেছে। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা এই গ্রাফটা কি মিন করছে? এইটার যেহেতু গতিপথ হচ্ছে বিপরীত দিকে এবং এইটার গতিপথ হচ্ছে উপরের দিকে, এইটা ডিনোটস করতেছে বেগ বাড়ছে, আর এইটা ডিনোটস করতেছে বেগ কমে গেছে। কিভাবে? আমি যদি চিন্তা করি এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একটু খেয়াল করে দেখো, এখানে প্রতি মুহূর্তে সময়ের বৃদ্ধির সাথে সাথে
বেগের মান আস্তে আস্তে কমছে। এখন আমি যদি বলি 1 2 3 4 5 6 7, এটা 7 সেকেন্ডে একটা বস্তুর হিসাব। এখন এখানে যদি বলি 5 মিটার পার সেকেন্ড, 10 15 20 25 30, তার মানে হচ্ছে প্রথম মিনিটে মানে জিরোতেই ওর আদিবেগ ছিল 30 মিটার পার সেকেন্ড। যখন 1 হয় তখন তার স্পিড কমে 25 হয়, এরপরে আস্তে আস্তে 20 হয়, এরপরে 15 হয়, 10 হয়, 5 হয় এবং 7 সেকেন্ডে এসে এইটার বেগ 0 হয়ে যায়, মানে অতিক্রান্ত দূরত্ব 0। তো অতিক্রান্ত দূরত্ব যদি 0 হয়, ইট মিনস বস্তুটা থেমে গেছে। এখন আমি একই জিনিস যদি বেগ বাই সময়ের ক্ষেত্রে বলতাম, দ্যাট মিনস এইটা যদি ডি না হয়ে ভি হইতো আর এটা টি এর জায়গায় যদি টি থাকতো, তাহলে আমি এখানে বেগ বাই সময়ের লেখ দিয়ে কি পেতাম? আমি পেতাম ত্বরণ। দূরত্ব বাই সময় দিয়ে আমি পেয়েছি বেগ, বেগ বাই সময় দিয়ে আমি পাবো ত্বরণ। ত্বরণ দুই ধরনের হয়, একটা ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। এক্ষেত্রে আমরা পাবো ঋণাত্মক ত্বরণ, এক্ষেত্রে পাবো আমরা ধনাত্মক ত্বরণ। তো সেক্ষেত্রে আমাদের ডেটা হইতো যে ত্বরণ এইটার মান এখানে যেমন ডেল এস বাই ডেল টি ছিল, এখানে হবে ডেল ভি বাই ডেল টি। ইট মিনস v2 minus v1 divided by t2 minus t1। এটা যদি v by t হতো তাহলে v versus t গ্রাফ would be like this। সুতরাং ফিজিক্সে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা গ্রাফের ক্ষেত্রে ঢাল বের করার বিষয়টা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে এক্স অ্যাক্সিসের অতিক্রান্ত দূরত্ব দিয়ে ভাগ করতে হবে। এই জন্য এখানে পিএম বাই ওএম হয়েছে। আর অসমবেগের ক্ষেত্রে আমরা যেহেতু একটা স্ট্রেট লাইন পাই না, সেক্ষেত্রে আমাদেরকে একটা ক্ষুদ্রাকৃতির ত্রিভুজকে চিন্তা করে হিসাব করতে হবে, কারণ এই ছোট্ট একটা বিন্দুতেই কিন্তু বেগের পরিবর্তনটা হয়ে গেছে। সুতরাং আমরা যখন একটা ত্রিভুজ আঁকাবো তখন এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের যেই লম্বিক দূরত্ব আর আনুভূমিক দূরত্ব, এইটার ভাগফলটাই হচ্ছে আমার এই গ্রাফের ক্ষেত্রে ঢাল বা স্লপ বা গ্রেডিয়েন্ট বা নতি। আর এই যে ঢালের সূত্র, এটা তোমরা ম্যাথেও দেখবা এই সূত্রটা। এটা আসলে অ্যাকচুয়ালি সূত্রটা এইটা না, ঢালের অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে y2 minus y1 divided by x2 minus x1, and this is actually the real principle, and that minus value it's indicating the difference। এটা হচ্ছে এইটার ডিফারেন্স আর x2 minus x1 হচ্ছে এইটার ডিফারেন্স। এটাকে লিখেছি ওইটা, এটাই হচ্ছে এটা, বিকজ আমরা x অ্যাক্সিসে t রেখেছিলাম আর y অ্যাক্সিসে আমরা যদি v রাখি তাহলে আমরা ত্বরণ পাবো, ত্বরণের ঢাল পাবো। আমরা যদি x অ্যাক্সিসে দূরত্ব রাখি তাহলে আমরা এখানে বেগ পাবো। সিম্পল। সুষম বেগের ক্ষেত্রে এরকম হবে। এটাও কিন্তু সুষম, এটা কিন্তু সমানভাবে কমেছে, এটা সমানভাবে বেড়েছে, এটা অসমান হয়েছে। সুতরাং ওই ধরনের এক্সপ্রেশনে ওইখানে প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করতে হবে কোন সময়ের জন্য কোন সময় হয়েছে। ফিজিক্সের গতি অধ্যায়তে খুবই কমন একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে এই রকম, মানে অঙ্ক করার সময় এরকম খুব পাওয়া যায় যে প্রথমে হচ্ছে বেগটা এরকম থাকে, তারপর হচ্ছে এরকম হয়, তারপর এরকম হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে শুরুতে বেগটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ে, তারপরে বেগটা হচ্ছে একদম স্থির থাকে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়ে না। এটা হচ্ছে v, এটা হচ্ছে t, মানে v ভার্সেস t একটা গ্রাফ দেওয়া থাকে। টেস্ট পেপার খুললে খুবই কমন পাওয়া যাবে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা। সো আমি যদি এখন এখানে চিন্তা করি, এটা হচ্ছে o, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা কি এক্সপ্রেশনটা দিচ্ছে? এইটা দিচ্ছে যে o এ এটা হচ্ছে বেগ বৃদ্ধি, a b বেগ বাড়েই নাই, কমেও নাই, বেগ অপরিবর্তিত আছে, সুতরাং এটা সমবেগ। আর বিসি এর ক্ষেত্রে বেগটা মাইনাস হয়েছে, অর্থাৎ এখানে হবে মন্দন, এখানে হবে সুষম বেগ, এখানে হবে এটাও কিন্তু সুষম বেগ,
এটাও কিন্তু সুষম বেগ, মানে এখানে ত্বরণ এখানে মন্দন, অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারটা এখানে একই রকম, এটা হচ্ছে সময়ের সাথে বেগ হ্রাসের হারটা একই রকম। এই কারণে এটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আর আমরা ঋণাত্মক ত্বরণকে বলি রিটার্ডেশন বা মন্দন, আর পজিটিভ অ্যাসিলারেশন মানে অ্যাসিলারেশন। এই ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুবই কমন। এতটুকু হচ্ছে বেগ বৃদ্ধি, ত্বরণ হিসাব করতে হয়। এতটুকু হচ্ছে সমবেগ, ত্বরণ নাই। কেন ত্বরণ থাকবে? কারণ বেগের পরিবর্তনই তো হয় নাই। বেগের পরিবর্তন যদি 0 হয় তাহলে ত্বরণ তো 0ই হবে। যদি বেগের পরিবর্তনই না হয়, আমরা জানি ত্বরণের সংজ্ঞা থেকে যে সময়ের সাথে বেগ বৃদ্ধির বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো পরিবর্তনটা ধনাত্মক হতে পারে, সেক্ষেত্রে ত্বরণ হবে। পরিবর্তনটা ঋণাত্মক হতে পারে, মন্দন হবে। এখানে বেগ ছিল অনেক বেশি সামহাউ, এবং এটা হচ্ছে 0 হয়ে গেছে। 0 হয়েছে সেটা কিভাবে বুঝলাম? কারণ টিতে এসে থেমেই গেছে। তো টিতে এসে যদি থেমে যায়, ইটস ইন্ডিকেটিং দ্যাট দ্য ডিস্টেন্স অর দ্য ভেলোসিটি ইজ 0. So if velocity is 0, that means বস্তুটা থেমে আছে, তার মানে তার শেষ বেগ 0। শেষ বেগ যদি 0 থাকে তাহলে নেগেটিভ অ্যাসিলারেশন হবে, মানে রিটার্ডেশন হবে। সুতরাং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বা গ্রাফের ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ওয়াই অ্যাক্সিসে কাকে রাখবো, এক্স অ্যাক্সিসে কাকে রাখবো, এবং এই রাখার পরে এইটার মধ্যে যে ধরনের দাগ হতে পারে। অনেক গ্রাফ এরকম আসতে পারে যে এইরকম এখান থেকে স্টার্ট হয়েছে, হতেই পারে। এটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের শুরুতেই বেগ অনেক বেশি ছিল, এখানেও হতে পারে। আবার এরকম হতে পারে। এই ধরনের এক্সপ্রেশন মানে হচ্ছে এখানে কোনোদিন বেগ বাড়েই নাই, অর্থাৎ সমবেগ ছিল। সমবেগ যদি থাকে তাহলে বেগের পরিবর্তনই যদি না হয় তাহলে এটা ত্বরণ 0 হবে। এটা সমবেগের গ্রাফ। এটা হচ্ছে বেগ বৃদ্ধির গ্রাফ। তো বেগ বৃদ্ধি হচ্ছে যদি এটা v/t হয়, তো শুরুতেই বেগ, ইটস নট ম্যান্ডেটরি যে এটা এখান থেকেই শুরু হইতে হবে। নো, এটা এখান থেকে শুরু হইতে হবে। তো শুরুতেই তার বেগ বেশি ছিল, এটার মানে হচ্ছে শুরুতে তার আদিবেগটা 0 ছিল। কিন্তু এইখান থেকে যদি একটা ডেটা থেকেই তার স্টার্ট হয়, ধরো এটা 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার আদিবেগটাই ছিল 5 মিটার পার সেকেন্ড, আর এই গ্রাফটার মধ্যে তার আদিবেগ ছিল 0। আর এটা যদি এখন উপর থেকে এসে এরকম নেমে যায়, তার মানে একটা সময় এসে এটা থেমে গেছে। তার মানে এই পুরো টাইমটা হচ্ছে মন্দন। এই তো। সুতরাং ঠান্ডা মাথায় গ্রাফ বা লেখচিত্রকে স্টাডি করতে হবে। খুবই সহজ। তোমরা যারা ভয় পাও, মানে এটা আবার এটা একটা হাস্যকর শোনাবে, অনেক স্টুডেন্টের কাছে গ্রাফ কোনো বিষয় না, এটা একদম সহজ জিনিস। তাকে যে কোনো ধরনের স্লপ বের করতে দিলে, যে কোনো ধরনের কোয়ান্টিফায়াবল মেজারমেন্ট দিলে বা ডেটা দিলে সে গ্রাফ আঁকাতে পারবে। দিস ইজ ভেরি গুড যে গ্রাফটাকে আঁকাতে পারো। তোমরা দেখবা তোমাদের এসএসসির টেস্ট পেপারের মধ্যে, ফিজিক্সের টেস্ট পেপারে ওই যে ভি আর টি এর কিছু মান দেওয়া থাকে। একটা বক্স থাকে, বক্সের মধ্যে 10টা ভ্যালু থাকে। ওই ভ্যালুর মধ্যে ধরো 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা, এই অঙ্ক আমি করিয়ে দিয়েছি। তোমরা যারা আমার সেকেন্ড চ্যাপ্টারের মানে গতির ম্যাথমেটিক্যাল সলিউশনের ভিডিওটা দেখেছো তারা জানো আমি এরকম একটা গ্রাফের বা এরকম একটা ডেটা দিয়ে কিভাবে ম্যাথস করতে হয় সেই এক্সপ্রেশন আমি এটা দেখিয়েছিলাম। সো ওই ডেটা দেওয়া থাকে, সেই ডেটা দিয়ে বলা হয় কিভাবে লেখচিত্র আঁকতে হবে। সো তোমরা যারা একটু ঠান্ডা মাথায় লেখচিত্রটাকে চিন্তা করবা, তার পক্ষে যে কোনো ধরনের গ্রাফ করা সম্ভব। নিচে টি কে দিবা, টি এর ক্ষেত্রে দেখবা যে কত সেকেন্ড গ্যাপ দিতে হবে, তবে গ্যাপটা যেন সমান সমান হয়। আমি প্রথমেই কিন্তু ব্যাখ্যা করেছিলাম, ইফ ইট ইজ মিনিট, ইফ ইট ইজ ইন আওয়ার, ইফ ইট ইজ ইন সেকেন্ড, নো ম্যাটার, ডু ইট, বাট দ্য গ্যাপ শুড বি সেম। এটা 5 সেকেন্ড দিলে এটা 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তোমাকে 1 ঘন্টা দেওয়া হয়েছে, তুমি 1 ঘন্টাকে কিভাবে দিতে চাও? তুমি 1 ঘন্টাকে যদি 12 মিনিট গ্যাপ দিয়ে দিতে চাও তাহলে 5টা দাগ হবে, আর তুমি যদি 5 মিনিট গ্যাপ দিয়ে দিতে চাও তাহলে 12টা দাগ হবে। তুমি যদি 10 মিনিট গ্যাপ দিয়ে দিতে চাও তাহলে 6টা দাগ হবে। It's up to you. You are expressing the 60 minutes time duration in your feasible amount of place. So just adjusting the place, and you must remember the duration of the velocity. That means the value of velocity. এখানে যদি আমি v versus t গ্রাফ আঁকাতাম তাহলে বেগটা কত, সেই কতর সাথে কতকে দিয়ে তারপরে গ্রাফটা হতে পারে। তো এই ধরনের গ্রাফের ক্ষেত্রে পরিচিত একটা গ্রাফ এটা। তোমরা ফিজিক্সে যারা টেস্ট পেপার সলভ করেছো এই গ্রাফটা অনেকবার দেখেছো, বাড়ে সমান থাকে কমে।
সো হোপফুলি এইটার ক্ষেত্রে কোনো জটিলতা থাকার কথা না। আমি পুরো টিউটোরিয়ালটাতে এসএসসি লেভেলে আলাপ করেছি। ইন্টারমিডিয়েট লেভেলে গেলে আরেকটু জটিলতা আছে এবং আরো অনেক জটিলতা আছে, সেগুলোকে পরবর্তীতে ইনশাল্লাহ অ্যাডজাস্ট করে নতুন কিছু জিনিসকে নিয়ে সামনে হাজির হব। এই পুরো টিউটোরিয়ালটা দেখার পরে তোমাদের গ্রাফের ক্ষেত্রে বা স্লব বের করার ক্ষেত্রে যদি কোনো ধরনের অসুবিধা থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, ফিল ফ্রি টু রাইট মি। আমাদের স্কুলের ফেসবুক পেজে আমাকে লিখো অথবা এই ভিডিওর নিচে আমাকে লিখো যে কোথাও যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বা বুঝতে সমস্যা হয়ে থাকে। সো দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে যে গতির গাণিতিক সমাধানের আরো কিছু মানে এক্সপ্রেশন বা আরো কিছু ধরনের ক্রিটিক্যাল ম্যাথমেটিক্স নিয়ে এসএসসি লেভেলে এরপর একটা টিউটোরিয়াল বানাবো। সো তোমরা আমার পুরো গতির প্লেলিস্টটা এসএসসি ফিজিক্স মোশন নামে যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও দেখার পরে যদি গতি অধ্যায় আরো কোনো প্রবলেম থেকে থাকে, থাকবেই, কারণ টেস্ট পেপারে অনেক ধরনের গতির ম্যাথস আসে। তোমরা আমাকে ফেসবুকে অনেকেই চিত্র দিয়ে ছবি দিয়ে পোস্ট করেছো, আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করেছো। অনেকেই অ্যান্সার দিতে চেষ্টা করেছে, পেরেছে, আবার অনেকে পারেনি। সেগুলোকে আমি কালেক্ট করেছি, সেগুলোকে নিয়ে ইনশাল্লাহ পরের টিউটোরিয়ালটাতে ওই ম্যাথসগুলো নিয়ে কিভাবে সলভ করতে হয় তার কিছু সমাধান নিয়ে সামনে হাজির হব। দেখা হবে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে ব্লেসড। আল্লাহ হাফেজ।